বাংলার এক ছায়া সুনিবিড় গ্রাম রতনপুর। সেই গ্রামের মেঠো পথ, সবুজ ক্ষেত আর মাটির সোঁদা গন্ধ যেন রূপকথার মতো। কিন্তু এই সুন্দর গ্রামের একটাই অভিশাপ, গ্রামের লোভী আর ধূর্ত জমিদার গোকুল ঘোষাল। সে গ্রামের গরিব সরল চাষিদের নিজের ফাঁদে ফেলে তাদের সব ফসল লুটে নিত। নে 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 মদন, ধানের বস্তাগুলো গাড়িতে তোল, আর ওই কুটোগুলো ওদের জন্য রেখে যা। এমনটি করবেন নি কর্তা, দোহাই আপনার। বউ ছেলে মেয়ে নিয়ে যে না খেতে পেয়ে মারা যাব। হায় 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 হায়, এ আমাদের কি সর্বনাশ হলো। বুঝলি মদন, এই গ্রামের চাষাগুলো হচ্ছে আস্ত বলদ। এদের ঘাড়ে জোয়াল না চাপালে এরা সোনা ফলাতে চায় না। আর সেই সোনার ভাগ যদি আমি না পাই, তবে আমার এই জমিদারি বৃথা। একদম খাঁটি কথা বলেছেন হুজুর। আপনার বুদ্ধির কাছে তো শেয়ালও হার মানবে। এই চাষাগুলো দিন রাত মাটি খুঁড়বে, আর আমরা বসে বসে রাজভোগ খাবো। আমি ভাবছি এবার জমির ভাড়ায় এক নতুন খেলা খেলব। এমন শর্ত দেব যাতে ফসলও আমার গোদামে ওঠে আর চাষারাও আমার পায়ের কাছে পড়ে থাকে। তুই শুধু লোক জোগাড় কর। ওদিকে গ্রামের সবচেয়ে গরিব কিন্তু পরিশ্রমী চাষি সনাতন। নিজের বলতে তার এক ছটাক জমিও নেই। বাড়িতে তার একমাত্র সম্বল তার মেয়ে মালতী। বাবা, আজও তাড়াতাড়ি ফিরে এলে? কি করব মা, আজ সারা গ্রাম ঘুরলাম, কেউ কাজে নিল না রে মা। সে কি বাবা, আজও কোথাও কাজ পেলে না? না রে, মধুমণ্ডলের জমিতে গেলাম, ওরা বলল লোক নেওয়া হয়ে গেছে। হাটে গেলাম, যদি মোট বওয়ার কাজ পাই, সেখানেও আজ মন্দা। কপালটাই আমাদের পুড়েছে রে মা। ঘরে যে আর একদানা চালও নেই বাবা। ভেবেছিলাম আজ তুমি কিছু আনলে উনুন ধরবে। আজও কি তাহলে আমাদের শুধু জল খেয়েই থাকতে হবে? আর পারছি না রে মা, আজ কাজ আছে তো কাল নেই। এমন করে আর কতদিন অনাহারে কাটাবো? তোর এই শুকনো মুখ আমি আর দেখতে পারছি না। বাপ হয়ে মেয়েকে দুমুঠো ভাত দিতে পারছি না। অমন কথা বলো না বাবা। আমি অনেক ভেবেছি, এভাবে আর অন্যের দয়ার দিকে তাকিয়ে থাকবো না। আমি আজই জমিদার বাবুর কাছে যাব। জমিদার মশাইয়ের কাছে? কিন্তু বাবা, শুনেছি উনি তো খুব সুবিধের লোক নন। জানি মা, লোকটা ধূর্ত, কিন্তু এছাড়া আর পথ নেই। তার তো অনেক জমি পতিত পড়ে থাকে। আমি গিয়ে হাতে পায়ে ধরে বলবো আমাকে 1 বিঘা জমি যেন ভাগে দেয়। ফসল ফললে বেচে আগে তার জমির ভাড়া আর পাওনা মিটিয়ে দেব। তারপর যা থাকবে তাতে অন্তত আমাদের দুবেলার অন্ন তো জুটবে। নিজের হাতে চাষ করলে অন্তত উপোস করতে হবে না। তুমি যা ভালো বোঝো বাবা, কিন্তু দেখো উনি যেন আবার কোনো বিপদে না ফেলেন। পেটের জ্বালার চেয়ে বড় বিপদ আর কি হতে পারে মা? তুই একটু জল দে, খেয়েই আমি জমিদারের বাড়ির দিকে রওনা দিই। দুবেলা দুমুঠো ভাতের আশায় সনাতন বাধ্য হয়ে জমিদারের কাছে আসে একটু জমি চাইতে। হুজুর, ঘরে এক দানা চাল নেই। আপনি যদি দয়ামায়া করে 1 বিঘা জমি চাষ করতে দিতেন, তবে বড্ড উপকার হতো। আমি দিন রাত এক করে খাটবো হুজুর। জমি তো আমি দেব রে সনাতন, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত হুজুর? সবাই তো অর্ধেক অর্ধেক ভাগ নেয়, আমি কিন্তু সেসবে নেই। আমার শর্তটা কিন্তু অন্য রকম। আপনি যা বলবেন তাই হুজুর, আমি সব শর্ত মানতে রাজি। আপনি শুধু কাজ করার সুযোগটুকু দিন। হুজুর তোদের জন্যেই তো দিনরাত ভাবেন রে সনাতন। শোন তবে সত্যটা, তুই হুজুরের জমিতে যা খুশি চাষ কর, কিন্তু ফসল ওঠার পর পাল্লায় মেপে ফসলের যে অংশটা ওজনে সবচেয়ে ভারী হবে সেটা হবে হুজুরের, আর যে অংশটা হালকা সেটা তুই নিবি, বুঝলি? সনাতন ছিল সাদাসিধে মানুষ, জমিদারের শয়তানি সে বুঝতে পারে না। আমি রাজি হুজুর, ভারী অংশ আপনি নেবেন, হালকা অংশ আমি নেব। ঠিক আছে, তাহলে হুজুরের ওই পশ্চিম দিকটা জমি তোর। যা, ফলন কিন্তু ভালো চাই, মনে রাখিস। জি আজ্ঞে হুজুর।
কয়েক মাস কেটে গেছে। সনাতন নিজের রক্ত জল করে জমিতে আলুর চাষ করেছে। ফলনও হয়েছে বাম্পার। মাটির নিচে বড় বড় আলু ধরেছে। সনাতনের মনে খুব আনন্দ। এবার হয়তো সংসারের কষ্ট ঘুচবে। বাবা, ও বাবা, তুমি এখনো এখানে বসে আছো? দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, স্নান খাওয়া করবে না? দেখ মা, একবার মাঠটার দিকে তাকিয়ে দেখ, কেমন সবুজ হয়ে আছে। আমার শরীরের ঘাম যেন গাছ হয়ে মাঠে দুলছে। মনে হচ্ছে মাটির নিচে আলুও খুব ভালো হয়েছে এবার। হ্যাঁ বাবা, গাছগুলো খুব সুন্দর হয়েছে। তুমি যে এত খেটেছো তার ফল তো পাবেই। যা মনে হচ্ছে এবার আর আমাদের কষ্ট থাকবে না রে মা। এই আলু বেচে আগে জমিদারের পাওনা মিটিয়ে দেব, তারপর যা থাকবে তাতে আমাদের বছর পার হয়ে যাবে। তোকে আর ছেঁড়া কাপড় পরতে হবে না, দুবেলা পেট ভরে ভাত খাওয়াতে পারবো। কিন্তু বাবা, আমার কেন জানি ভয় করছে। জমিদার বাবু মানুষটা সুবিধের নয়। অমন অদ্ভুত শর্ত দিলেন, ভারীটা ওনার, হালকাটা তোমার। উনি যদি কোনো প্যাচ কষেন, তুমি তো সরল মানুষ, ওনার চালচাতুরিতে যদি আবার বিপদে পড়ো। আরে পাগলি, তুই খামোখা ভয় পাচ্ছিস কেন? জমিদার বাবু বলেছেন ভারীটা ওনার। আমি তো হিসেব করে দেখেছি, এর মানে হলো ফসলের ওজনের একটু বেশি ভাগটা, মানে অর্ধেকের বেশি আলু ওনাকে দিতে হবে। তাতে আমাদের খুব একটা ক্ষতি হবে না রে মা। যা বাম্পার ফলন হয়েছে, ওনাকে ওনার ভারী ভাগটা বুঝিয়ে দিয়েও আমাদের যা থাকবে তাতেই আমাদের সারা বছর রাজার হালে চলে যাবে। তুই দেখিস, এবার আমাদের দিন ফিরবেই। ভগবান করো তাই যেন হয় বাবা, তুমি অনেক খেটেছো। ফসল ভাগ করার দিন গোকুল ঘোষাল আর মদন একটা বড় দাড়িপাল্লা নিয়ে মাঠে হাজির হলো। কইরে সনাতন, আন্তর ফসল এবার মাপা হোক। মদন আগে আগে গিয়ে দাড়িপাল্লার একদিকে তোলে আলু আর আরেকদিকে তোলে শুধু আলুর গাছ। হুজুর, এই দেখেন, আলুর ওজন তো পাথরের মতো ভারী, আর এই আলুর গাছগুলো তো একদম ফুরফুরে হালকা। শর্ত মনে আছে তোরে সনাতন? ভারী অংশটা কিন্তু আমার, তাই এই সব আলু আজই আমার গোদামে যাবে, আর তুই এই হালকা গাছপালাগুলো বাড়ি নিয়ে যা। এ আপনি কি বলছেন? সারা বছর হাড় ভাঙা খাটুনি খাটলাম আমি, আর আপনি সব আলু নিয়ে যাবেন? এই শুকনো আলুর গাছগুলো দিয়ে আমি কি করব? এ তো কেউ কিনবে না, আমি খাবো কি? হুজুরের সাথে মুখে মুখে তর্ক করিস নে। সত্য তো সত্যই, জমি দেওয়ার আগেই আমরা বলে নিয়েছিলাম যে ভারীটা হুজুরের। যা, এবার এগুলো নিয়ে বাড়ি যা। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো! সনাতন আলুর গাছগুলো নিয়ে চোখের জল মুছতে মুছতে বাড়ি ফিরল। মালতী বাবাকে দেখে তো অবাক। বাবা, তুমি এই গাছগুলো কেন এনেছো? আমাদের ভাগের আলু কোথায়? আলু আলু হার আমাদের কপালে নেই রে মা। ওই ধূর্ত জমিদার আর তার চামচা মদন, ওরা আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে পথে বসিয়ে দিয়ে গেল। আমি বড্ড বোকা রে মা, আমি ওদের শয়তানি বুদ্ধি ধরতে পারিনি। তুমি শান্ত হও বাবা, কি হয়েছে আমাকে খুলে বলো তো। ওরা কি করেছে? জমি নেওয়ার সময় উনি শর্ত দিয়েছিলেন, মনে আছে? যে ফসলের ভারী অংশ ওনার আর হালকা অংশ আমার। হ্যাঁ, সে তো আমি জানি, তুমি তো রাজিও হয়েছিলে। আমি তো মুখ্য মানুষ মা, আমি সরল মনে ভেবেছিলাম ভারী মানে হয়তো ফসলের ওজনের বেশি ভাগটা, মানে অর্ধেকের বেশি আলু উনি নেবেন। আমি ভেবেছিলাম জমিদার মানুষ, বেশিটাই তো নেবেন। কিন্তু আজ মাঠে যখন ফসল ভাগ হলো, তখন বুঝলাম ওরা কত বড় ফন্দি এঁটে বসেছিল। কি করলো ওরা মাঠে? মদন একটা বিশাল দাড়ি পাল্লা নিয়ে হাজির হলো। পাল্লার একদিকে রাখলো সব আলু, আর অন্যদিকে চাপালো এই উপড়ে ফেলা আলুর গাছ আর লতা পাতা। তুই তো জানিস মা, মাটির তলার আলু পাথরের মতো ভারী হয়, আর এই শুকনো গাছগুলো পাখির পালকের মতো হালকা। তারপর আর কি, পাল্লা তো আলুর ভারে ওদিকেই ঝুঁকে পড়ল। জমিদার বাবু বললেন, আলু ভারী তাই সব আলু আমার, আর গাছ হালকা তাই সব গাছ তোর। আমার চোখের সামনে দিয়ে গাড়ি বোঝাই করে সব সোনার ফসল ওরা নিয়ে গেল রে মা, আর আমার কপালে ছুঁড়ে দিয়ে গেল এই শুকনো আলুর গাছ।
মানুষ এত নিচু হতে পারে? গরিব মানুষকে এইভাবে ঠকালো? সারা বছর আমি রোদ বৃষ্টি মাথায় করে রক্ত জল করা পরিশ্রম করলাম, ঘাম ঝরালাম, আর শেষে আমার কপালে জুটলো শুধু এই শুকনো আলুর গাছ। এখন আমি তোকে কি খেতে দেব মা? মহাজনের ঋণ শোধ করব কি দিয়ে? আমাদের যে না খেয়ে মরতে হবে রে মা। ওই ধূর্ত জমিদার আমাদের সরলতার সুযোগ নিয়ে ঠকিয়েছে। তুমি কেঁদো না বাবা, ওর এই অহংকার আমি ভাঙবই। তুই কি করবি মা? ওর অনেক ক্ষমতা, ওরা আমাদের সব লুটে নেবে। তুই ওদের সঙ্গে পারবি না। টাকা আর ক্ষমতা দিয়ে বুদ্ধি কেনা যায় না বাবা। তুমি শুধু দেখো, কালই আমি জমিদারের কাছে যাব। ওর পাতা ফাঁদেই আমি ওকে কিভাবে ফেলি, তুমি শুধু দেখতে থাকো। এই চোখের জলের বদলা আমি নেবই। পরের দিন সকালে মালতী সোজা জমিদারের বাড়িতে হাজির হয়। জমিদার গোকুল ঘোষাল আর মদন তখন বসে হিসেব কষছিল। নমস্কার জমিদার বাবু, আমি চাষি সনাতনের মেয়ে মালতী। তুই সাত সকালে এখানে কেন? আগে এবারের চাষে তো আমাদের ভাগে তেমন কিছুই আসেনি। সংসারে যে বড্ড অভাব আমাদের, তাই আমি ভাবছি আর একবার যদি জমিতে চাষ করতে দিতেন তাহলে খুব উপকার হতো। তুই চাষ করবি? তা আমার শর্তের কথা জানিস তো? ভারী অংশ কিন্তু আমার। জি আগে হুজুর, আমি আপনার ওই শর্তেই রাজি। ওজন করে যেটা ভারী হবে সেটা আপনার, আর হালকা অংশটা আমার। ঠিক আছে, মনে রাখিস কিন্তু। হ্যাঁ হুজুর, মনে রাখবো। এই বলে মালতী ওখান থেকে চলে যায়। হুজুর, বাপ যেমন হেদা, মেয়েটাও দেখছি তেমনি বকা। খাটবে ও, আর লাভ হবে আমাদের। পরদিন সকাল থেকেই মালতী ওর বাবাকে নিয়ে মাঠে কাজে লেগে পড়ে। মালতী জমিতে কঠোর পরিশ্রম করে ফসল ফলালো। সময় গড়িয়ে গেল, ফসল কাটার সময় হলো। জমিদার আর মদন দাড়িপাল্লা নিয়ে হাসি মুখে মাঠে এলো তাদের ভাগ নিতে। কিরে মালতী, শুরু কর মাপা। এবার দেখি তোর কপালে কি জোটে। এই দেখুন হুজুর, পাল্লার একদিকে এই সাদা নরম তুলো, আর অন্যদিকে তুলোর গাছগুলো চাপিয়েছি। মদন খুড়ো, তুমিই মেপে বলো কোনটা ভারী। হুজুর, গাছগুলোই তো ভারী, পাল্লা তো গাছের দিকেই ঝুঁকে আছে। হ্যাঁ, আপনার শর্ত অনুযায়ী ভারী জিনিস আপনার। আর দেরি করবেন না মদন খুড়ো, এগুলো আপনাদের গাড়িতে তুলুন। এই মেয়ে, তুই আমাকে শুকনো কাঠ গুছিয়ে দিচ্ছিস? হুজুর, এটাই তো শর্ত ছিল। বাবা তো আগেরবার আলুর গাছগুলো নিয়েছিল, কারণ সেগুলো আলুর থেকে হালকা ছিল। এবারও হালকাগুলোই আমি নিলাম। হুজুর, এই মেয়ে তো আমাদের নিজের সত্ত্বেই ফাঁসিয়ে দিল। এই শুকনো গাছগুলো নিয়ে করব কি? ফেল ওগুলো। সুযোগ পেলে একে উচিত শিক্ষা দেব। যাবে কোথায়? সেই আমার কাছেই আসতে হবে জমি চইতে। চল বাড়িতে। কিরে মা মালতী, আমি কি শুনছি? আমাদের জমিদার বাবু নাকি এখন টাকার বদলে ডালপালা গুনছেন। ও মা, সে কি কথা দাদু? আরে সারা গাঁয়ের লোক তো তাই বলা বলি করছে। শুনলাম তুই নাকি ওনাকে এক গাড়ি শুকনো ডালপালা গুছিয়ে দিয়েছিস। আমি কি করব দাদু? উনি তো শর্ত দিয়েছিলেন ফসলের ভারী অংশটা ওনার চাই। তা আপনি বলুন, ওই হালকা ফুরফুরে তুলোর চেয়ে তুলো গাছ তো ওজনে ভারীই হবে, তাই না? আমি তো ওনার শর্তই মেনেছি। ওনার পাওনা ভারী জিনিস ওনাকে বুঝিয়ে দিয়েছি। ওই শিয়ালটাকে তুই শেষমেশ ঘোল খাওয়ালি? বাঘের ঘরে ঘোগের বাসা একেই বলে। জমিদার ভেবেছিল ওজনে জিতবে, এখন বুঝুক ঠেলা। ওরা বাবার সরলতার সুযোগ নিয়ে বাবাকে ঠকিয়েছিল দাদু, তাই একটু বুদ্ধি খাটিয়ে ওনাকে ওনার নিজের ওষুধেই কাত করেছি। বেশ করেছিস, খুব ভালো করেছিস। তোর বুদ্ধির তারিফ করতেই হয়। তা মা, তোর এই তুলো তো বেশ ধবধবে হয়েছে দেখছি। দে দেখি, তোর বুড়ো মার জন্য তোষকের তুলো লাগবে। আমাকে ভালো দেখে 3 কেজি ওজন করে দে তো দেখি। মালতী সেই তুলো বিক্রি করে বেশ ভালো টাকা পেল। সনাতনের সংসারে হাসি ফুটল। পরের মরশুমে মালতী আবার জমিদারের কাছে গেল জমি চাইতে। জমিদার মনে মনে ভাবলেন এবার মালতীকে উচিত শিক্ষা দেবেন। জমিদার মশাই, এবারও আমি আপনার জমিতে চাষ করব বলে এসেছি। শোন মেয়ে, অনেক চালাকি হয়েছে, এবার শর্ত পাল্টাবে। তুই আমাকে বোকা পেয়েছিস। এবার থেকে ফসলের সবচেয়ে হালকা জিনিসটা নেব আমি, আর ভারী জিনিসটা নিবি তুই। এবার দেখি তুই কিভাবে বাঁচিস। আপনার হুকুম শিরোধার্য হুজুর। হালকা আপনার, ভারী আমার।
মালতী এবার জমিতে তরমুজের চাষ করলো। দিন রাত জল দিয়ে আর যত্ন করে সে তরমুজ ফলালো। মাঠ ভরে গেল সবুজ আর বিশাল বিশাল সাইজের বড় রসালো তরমুজে। ফসল পাকার পর জমিদার আর মদন মাঠে এলেন। বিশাল বিশাল তরমুজ দেখে জমিদারের জিভে জল চলে এসেছে। তিনি ভাবলেন এবার তো তরমুজগুলো তিনিই পাবেন। বাহ বাহ, তরমুজ ফলন তো বেশ জমেছে দেখছি। বেশ জমিয়ে খাওয়া যাবে। মদন, তরমুজগুলো তোল গাড়িতে। একটু দাঁড়ান হুজুর, পাল্লায় তুলে দেখুন। আপনার শর্ত ছিল আপনি হালকাটা নেবেন। না, এটা হতে পারে না। আমি এই ঘাস পাতা দিয়ে কি করব? হুজুর, এ মেয়ে তো দেখছি বড্ড চালাক। এবারও ও আমাদের বোকা বানালো। ভারী তরমুজগুলো ও নিয়ে যাবে, আর আমাদের কপালে জুটবে ওই শুকনো লতা পাতা। আমি আবার কি করলাম মদন খুড়ো? আমি তো শুধু আপনাদের শর্তই মেনেছি। পরপর দুবার হেরে গিয়ে গোকুল ঘোষাল অপমানে মরিয়া হয়ে উঠলেন। মদনও রেগে অস্থির। এবার তারা ঠিক করলো এমন শর্ত দেবে যাতে মালতী কোনোভাবেই চালাকি করতে না পারে। মালতীকে ডেকে পাঠানো হলো। এবার আর ভারী হালকা নয়, এবার সোজা কথা। শর্ত হলো গাছে যা ফল ধরবে সেটা আমার, আর বাকি গাছ পাতা ডালপালা তোর। এবার দেখি তুই কিভাবে আমাকে ঠকাস। একদম ঠিক। এবার আর পাল্লার হিসেবে যাবই না। ফল আমাদের, গাছ তোর, ব্যাস। ঠিক আছে হুজুর, আমি রাজি। মাস কয়েক কেটে গেল। মালতী আর সনাতনের হাড় ভাঙা পরিশ্রমে মাঠ ভরে গেল এক অদ্ভুত ফসলে। ফসল তো ভালোই হয়েছে রে মা, পুরো মাঠ একেবারে সবুজে ভরে গেছে দেখে এলাম। কিন্তু আমার বুকের ভেতরটা বড্ড কাঁপছে রে। কেন বাবা, ভয়ের কি আছে? আমরা তো দিন রাত এক করে খেটেছি। ফসলও তো খুব সুন্দর হয়েছে। ভয় ওই জমিদার গোকুল ঘোষালকে নিয়ে রে মা। দুবার তোর কাছে ঠকে গিয়ে লোকটা নিশ্চয়ই এবার ফোঁস করে উঠবে। এবার না জানি কি বিপদ ডেকে আনে। শর্তটাও তো এবার ভারী অদ্ভুত দিয়েছে, শুধু ফলের ভাগ নেবে। তুমি একদম ভেবো না বাবা। ওই ধূর্ত জমিদার আর ওর ওই চামচা মদনকে আমি এমন দাওয়াই দিয়েছি, এবার ওরা বুঝবে গরিবের পেটে লাথি মারলে কেমন লাগে। তুমি শুধু দেখো ওরা মাঠে এলে কেমন মজাটা হয়। অবশেষে ফসল কাটার দিন এলো। গোকুল ঘোষাল আর তার নায়েব মদন বুক ফুলিয়ে মাঠে এলো ফলের আশায়। তারা ভাবছে এবার আর কোনো চিন্তা নেই, সব ফল তাদের গোদামে উঠবেই। আসুন হুজুর, আসুন মদন খুড়ো, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। ওদিকে মাঠের দিকে তাকিয়ে গোকুল ঘোষালের চোখ হলো চড়ক গাছ। এই নিন জমিদার মশাই, ফসলের অংশ থেকে এই যে আপনার ফল। এগুলো কি? এগুলো তো ছোট ছোট সর্ষের দানার মতো। এই কি ফল? এগুলোই পাটের ফল হুজুর। আপনি তো শুধু ফলের ভাগ চেয়েছিলেন, তাই না? এই নিন আপনার পাটের ফল। আর আপনার শর্ত অনুযায়ী এই লম্বা লম্বা পাটের কাঠি আর সোনার মতো দামি পাটের আঁশগুলো যেহেতু গাছ, তাই এগুলো আমার। সেটি রে হুজুর, আমরা তো আবার হেরে গেলাম। এই পাটের ফলের তো কোনো দামই নেই বাজারে, এটা তো কেউ কিনবেও না। জমিদার মশাই, এতদিন আপনি গ্রামের গরিব চাষিদের নিজের অহংকার আর অদ্ভুত শর্তের জালে ঠকিয়েছেন। আজ আপনার পাতা জালেই আপনি নিজে ফেসেছেন। বুদ্ধি থাকলে তবেই শর্ত দিতে হয়, শুধু ক্ষমতা দেখালে হয় না। অন্যের হক মেরে বেশি দিন বড়লোক থাকা যায় না। তুই ঠিকই বলেছিস মালতী। আমি লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ তোর বুদ্ধির কাছে আমার হার হলো। আমাকে তুই ক্ষমা করে দে। গোকুল ঘোষাল লজ্জিত হলেন। তিনি বুঝতে পারলেন এই সাধারণ কৃষকের মেয়ের বুদ্ধির কাছে তার সমস্ত চালাকি ব্যর্থ। মদনও নিজের ভুল বুঝতে পারল। জমিদার সনাতন আর গ্রামের সব চাষিদের কাছে ক্ষমা চাইলেন এবং তাদের ফসলের ন্যায্য অধিকার ফিরিয়ে দিলেন। রতনপুর গ্রামে আবার খুশির হাওয়া বয়ে গেল। মালতীর বুদ্ধিতে গোটা গ্রাম পেল নতুন জীবন।